সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি থেকে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এই বাংলাদেশের কৃষি অধ্যায়টি অত্যন্ত মজার এবং এই অধ্যায়ের প্রত্যেকটি আলোচনা তোমাদের খুবই ভালো লাগবে, খুবই মজা পাবে তোমরা, ঠিক আছে? এবং এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো, কিন্তু তার আগে এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় সম্পর্কে চলো আমরা প্রথমে একটু জানি, ঠিক আছে? কৃষি কি জানি, ঠিক আছে? তো সাধারণ অর্থে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কি বলে? কৃষি। সাধারণ অর্থে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। তো কৃষি কি? কৃষি হচ্ছে এমন এক ধরনের সৃষ্টি সম্পর্কিত কাজ যা উৎপাদন, বাছাইকরণ, বাজারজাতকরণ, শস্য বন্টন ও গুদামজাতকরণের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? কৃষি হচ্ছে এরূপ সৃষ্টি সম্বন্ধীয় কাজ যা কি ভূমিকর্ষণ থেকে শুরু করে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? ভূমিকর্ষণ, বীজ বপন, পরিচর্যা, ফসল কর্তন থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার আমরা জানব কৃষি কাঠামো কি। এ সম্পর্কে আমি আরও তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন চলো আমরা একটু জেনে নিই কৃষি কাঠামো কি। কৃষি কাঠামো বলতে কৃষি পণ্য উৎপাদন পদ্ধতি ও উদ্দেশ্য, ভূমিসত্ত্ব ব্যবস্থার ধরন, কৃষির উপখাতগুলোর অবদান, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ের সমন্বিত রূপকে বোঝায়। এবার আমরা কৃষির উপখাত সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? দেখো শিক্ষার্থীবৃন্দ, কৃষিকাজের ধরন ও উৎপন্ন পণ্যের প্রকৃতির ভিন্নতা অনুযায়ী সার্বিক খাত হিসেবে কৃষিখাতকে দুটি উপখাতে বিভক্ত করা যায়। কৃষিকাজের ধরন ও উৎপন্ন পণ্যের প্রকৃতির ভিন্নতা অনুযায়ী সার্বিক খাত হিসেবে কৃষিখাতকে দুটি উপখাতে বিভক্ত করা যায়। যেমন হচ্ছে কৃষি ও বনজ এবং মৎস্য, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? আবার দেখো, এই কৃষি ও বনজ খাত তিনটি উপখাতের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? শস্য ও শাকসবজি, প্রাণী সম্পদ এবং বনজ সম্পদ, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কৃষির উপখাতগুলো কি কি জানলাম? শস্য ও শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদ, ঠিক আছে? এবার চলো আমরা জানি কৃষি জোত কি, ঠিক আছে? তো কৃষি জোত হচ্ছে কোনো একজন কৃষকের অধীনে নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনে আবাদযোগ্য তাই হচ্ছে কৃষি জোত। যে পরিমাণ জমি কি কৃষি উৎপাদনে আবাদযোগ্য, ঠিক আছে, সেটাই হচ্ছে কৃষি জোত। তাহলে আমরা জানি
যে কৃষিজোত হচ্ছে কোনো একজন কৃষকের অধীনে নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনে আবাদযোগ্য তাই হচ্ছে কৃষিজোত। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানব কৃষি খামার কি। ঠিক আছে, একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তাকে কি বলে? কৃষি খামার। একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তাকে কি বলে? কৃষি খামার। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব জীবন নির্বাহী খামার কি। ঠিক আছে, দেখো, জীবন নির্বাহী খামার হচ্ছে জীবন ধারণের জন্য স্বল্প পুঁজি, নিজস্ব শ্রম ও নিজস্ব ব্যবস্থাপনায় কৃষক যে কৃষিকাজ পরিচালনা করে থাকে তাকে হচ্ছে জীবন নির্বাহী খামার বলে। জীবন নির্বাহী খামার কি? জীবন ধারণের জন্য স্বল্প পুঁজি, নিজস্ব শ্রম ও নিজস্ব ব্যবস্থাপনায় কৃষক যে কৃষিকাজ পরিচালনা করে তাকে জীবন নির্বাহী খামার বলে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা জানি বাণিজ্যিক খামার কি। দেখো, যে উৎপাদন ব্যবস্থায় খামারের আয়তন বড় হয় এবং অসংখ্য শ্রমিক নিয়োগ করা হয় এবং উৎপাদন ব্যবস্থায় উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় সেই খামারকে কি বলে? বাণিজ্যিক খামার। তাহলে বাণিজ্যিক খামার কি? যে উৎপাদন ব্যবস্থায় খামারের আয়তন কেমন হয়? বড় হয় এবং অসংখ্য শ্রমিক নিয়োগ করা হয় এবং উৎপাদন ব্যবস্থায় উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় সেই খামারকে বাণিজ্যিক খামার বলে। ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম জীবন নির্বাহী খামার কি এবং বাণিজ্যিক খামার কি। ঠিক আছে, তো আমি যদি তোমাদেরকে এবার জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য দেখাতে বলি, তাহলে আশা করছি তোমরা পারবে। ঠিক আছে, তো আমরা জানলাম হচ্ছে জীবন নির্বাহী খামার কেমন হয়? ক্ষুদ্রায়তন বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, এবং বাণিজ্যিক খামার কেমন হয়? বাণিজ্যিক খামার বৃহদায়তন হয়ে থাকে। ঠিক আছে, বৃহদায়তন বিশিষ্ট হয়ে থাকে। আর জীবন নির্বাহী খামার শিক্ষার্থীবৃন্দ তোমরা জেনে রাখবে, জীবন নির্বাহী খামার পারিবারিক প্রয়োজনে উৎপাদন কার্য কি করে? পরিচালিত হয়। ঠিক আছে, আর বাণিজ্যিক খামারে কি হয়? মুনাফার উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন কার্য পরিচালিত হয়। জীবন নির্বাহী খামারে কি? উৎপাদনের দক্ষতা কম থাকে আর বাণিজ্যিক খামারে উৎপাদনের দক্ষতাটা বেশি থাকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ। তো জীবন নির্বাহী খামারে হচ্ছে ঝুঁকির পরিমাণ কম থাকে, বাণিজ্যিক খামারে ঝুঁকির পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, এই ধরনের যে কোনো প্রশ্ন আসলেই আশা করছি তোমরা উত্তর করতে পারবে। এবার আমরা জানব শস্য বহুমুখীকরণ কি। ঠিক আছে, একই জমিতে বিভিন্ন মৌসুমে কেবল একটি শস্যের পরিবর্তে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে। একই জমিতে বিভিন্ন মৌসুমে কেবল একটি শস্যের পরিবর্তে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে। ঠিক আছে, দেখো শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এখনো একই জমিতে একই ফসল বারবার ফলানোর প্রবণতা রয়েছে। বিশেষ করে অধিকাংশ জমিতে বছরের পর বছর শুধু ধান চাষ করা হয়ে থাকে। দেখো, প্রতিবার একই ফসল ফলানোর ফলে কি হয় জানো? জমির নির্দিষ্ট কয়েকটি রাসায়নিক উপাদান নিঃশেষ হয়ে যায়। ফলে ওই বিশেষ ফসলটির উৎপাদন হ্রাস পেতে থাকে। কিন্তু ওই জমিতে যদি ধানের চাষের পরে গম চাষ করা হয়, আবার গম চাষের শেষে আলু চাষ করা হয়, তাহলে মাটির রাসায়নিক উপাদানসমূহের মান কি থাকে? বজায় থাকে। মান
বজায় রাখা যায়। এতে করে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ঠিক আছে, একই জমিতে একই রকমভাবে এরকম পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করাকেই কি বলে? শস্য বহুমুখীকরণ। এবার আমরা জানব কৃষি পণ্যের বিপণন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো কৃষি পণ্যের বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তা যারা থাকবে তাদের কাছে পৌঁছানো হয়, সেটিকেই আমরা কি বলি? কৃষি পণ্যের বিপণন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু তাকাই, খুব বেশি দূর যেতে হবে না, আমাদের কৃষকদের দিকেই যদি তাকাই, তাহলে দেখো অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়, নিম্নমানের বীজ ইত্যাদির কারণে কি হয়? পণ্যগুলো মান ভিন্ন ভিন্ন হয় এবং নমুনাকরণের অসুবিধা থাকে, কৃষকদের শ্রেণীকরণের, এবং আমাদের কৃষকরা কেমন? অধিকাংশ ক্ষেত্রেই দরিদ্র এবং নিরক্ষর। ঠিক আছে, তো এই যে দেখো কৃষকের দারিদ্রতা, তার জন্য কি কৃষক অপেক্ষা করতে পারে না একটা দীর্ঘ সময় ধরে ভালো একটা দাম পাওয়ার জন্য। ঠিক আছে, তারপর দেখো এই যে কৃষি পণ্য উৎপাদিত হলো, তারপর আসে দামের প্রসঙ্গ, দামের উঠানামা এবং পরিমাপ পদ্ধতি, ত্রুটিপূর্ণ পরিমাপ পদ্ধতি থাকে। ঠিক আছে, এবং উৎপাদিত পণ্য গুদামজাতকরণ সংরক্ষণের ক্ষেত্রেও অভাব থাকে। গুদামজাতকরণ এবং সংরক্ষণের অসুবিধা, এটিও একটি কিন্তু সমস্যা। তারপর দেখো মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, দালাল, ফরিয়া, ব্যাপারী, তাদের জন্য কি কৃষক কিন্তু ফসলের ন্যায্য মূল্য পান না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। দেখো শিক্ষার্থীবৃন্দ, এবং অনুন্নত পরিবহন ব্যবস্থা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেক আমাদের কৃষি পণ্য বিপণনের সমস্যা, তোমরা তো দেখোই, জানো। ঠিক আছে, তো এগুলোই কিন্তু আমরা যদি পরীক্ষায় আসে, যে কোনোটাই আসে না কেন, যে কোনো ধরনের প্রশ্নই যদি হয় যে মধ্যস্বত্বভোগীদের অস্তিত্বই হচ্ছে কারণে কৃষকরা ন্যায্য মূল্য পান না, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, যেগুলোই আসুক না কেন, আশা করছি তোমরা উত্তর করতে পারবে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জানি সমস্যাগুলো। দেখো অনেকগুলো সমস্যা রয়েছে, একটি একটি করে আমি তোমাদেরকে বলছি, তারপর এগুলোর ব্যাখ্যা আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথম সমস্যাটি হচ্ছে কৃষকদের দরিদ্রতা। ঠিক আছে, কৃষকের দরিদ্রতা। 2 হচ্ছে নিম্নমানের পণ্য, পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব। 2 নিম্নমানের পণ্য, পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব। 3 মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব। 4 অনুন্নত পরিবহন ব্যবস্থা। 5 কৃষি পণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা। ঠিক আছে, তো 6 নাম্বারটি হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। 7 বিপণন ঋণের অভাব। 8 নম্বর হচ্ছে দামের উত্থান পতন। 9 ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা ও পরিমাপ ব্যবস্থা। তারপর হচ্ছে অপ্রতুল বাজার সুবিধা। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু প্রথম পয়েন্টটি আলোচনা করতে চাই। দেখো কৃষকের দরিদ্রতা। ঠিক আছে,
দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে দেখো আমাদের দেশের কৃষকরা কেমন, একটু দরিদ্র, ঠিক আছে। তো এই দারিদ্র্যের কারণে কৃষিপণ্য গুদামজাত বা সংরক্ষণ না করে ফসল ওঠার পরপরেই কৃষকরা কি করেন, সেগুলো বিক্রি করে দেন। ফলে কি হয় জানো, ফলে তারা কৃষিপণ্যের উপযুক্ত দাম থেকে বঞ্চিত হন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা একটু আলোচনা করতে চাচ্ছি পণ্যের নিম্নমান এবং পণ্যের শ্রেণীবিভাগ ও নমুনাকরণের অভাব, ঠিক আছে, সেটির উপর। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, দেশের সকল স্থানে উৎপাদিত কৃষিপণ্যের মান কেমন, একরকম নয়, ঠিক আছে। তো নিম্নমানের বীজ, উৎপাদনকালে প্রাকৃতিক বিপর্যয়, কীটপতঙ্গের আক্রমণ, সংরক্ষণের অভাব ইত্যাদি কারণে কৃষিপণ্যের গুণগত মান কেমন হয়, একটু নিম্ন হয়, ঠিক আছে। তাছাড়া পণ্যের সুষ্ঠু শ্রেণীবিভাগ, মান নির্ধারণ ও শনাক্তকরণের অভাবেও কৃষকরা পণ্যের উপযুক্ত দাম পান না, ঠিক আছে। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব, সেটি সম্পর্কে, ঠিক আছে। দেখো এই যে কৃষিপণ্য, ঠিক আছে, কৃষিপণ্যগুলো বাজারজাতকরণ প্রক্রিয়ায় কি দালাল, ফড়িয়া, ব্যাপারী, মজুতদার, আড়তদার ইত্যাদি বহু ধরনের মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণীর অস্তিত্ব আছে। তো এই যে মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব, এজন্যই কি হয় জানো, কৃষিপণ্যের যে দাম কৃষকরা পান এবং সর্বশেষ ভোক্তা যে দাম দেন তার মধ্যে অনেক ব্যবধান থাকে। ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সাথে 4 নাম্বার অনুন্নত পরিবহন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। দেখো শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা অনুন্নত পরিবহন ব্যবস্থার জন্য তাদের উৎপাদিত পণ্য শহরে বা বড় বাণিজ্যিক কেন্দ্রে নিয়ে বেশি দামে বিক্রি করতে পারে না। তারা বাড়িতেই বা গ্রামের হাটবাজারে কম দামে মধ্যস্বত্বভোগীদের কাছে পণ্য বিক্রি করে দেন। ফলে কৃষকরা কৃষিপণ্যের উপযুক্ত দাম পান না, ঠিক আছে। দেখো 5 নম্বর হচ্ছে কৃষিপণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা, ঠিক আছে। দেখো বাংলাদেশের কৃষিপণ্যের বাজারগুলো কেমন, পরস্পর থেকে বিচ্ছিন্ন। এজন্যই একই পণ্য কোনো বাজারে চড়া দামে এবং কোনো বাজারে কি কম দামে বিক্রি হয়। এতে কম দামের বাজারের বিক্রেতা যে কৃষকরা থাকেন তারা ক্ষতিগ্রস্ত হন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, 6 নাম্বার হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। এটি কৃষিজাত পণ্য বিপণনের যে সমস্যাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। দেখো শিক্ষার্থীবৃন্দ, দরিদ্র কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামঘর, হিমাগার ইত্যাদি নেই, ঠিক আছে। এই কারণে তারা ফসল তোলার মৌসুমের শুরু থেকেই কম দামে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হন, ঠিক আছে। তো এবার আমরা আলোচনা করব 7 নম্বর বিপণন ঋণের অভাব, ঠিক আছে, এটির উপর। দেখো শিক্ষার্থীবৃন্দ, কৃষিপণ্য বিপণনের বিভিন্ন পর্যায় যেমন সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়।
কিন্তু কৃষকদের জন্য এরূপ কোনো ব্যবস্থা নেই, কিংবা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার 8 নম্বর যেটি আছে, দামের উত্থান পতন। তো এটি দেখো, এটিও একটি সমস্যা। বাংলাদেশে কি কৃষি পণ্যের দাম খুব বেশি ওঠানামা করে, ঠিক আছে। ফসল ওঠার মৌসুমে দামগুলো কেমন কম থাকে, আবার মৌসুম শেষে যখন পণ্যের দাম একটু বেড়ে যায় তখন কৃষকদের কাছে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত পণ্য থাকে না, এজন্যই তারা কি হন, ক্ষতিগ্রস্ত হন, ঠিক আছে। তো 9 নম্বর দেখো, ত্রুটিপূর্ণ ওজন ও পরিবহন ব্যবস্থা। বাংলাদেশে বিভিন্ন প্রকারের ওজন ও পরিমাপ, যেমন সের, মণ, কেজি, কুইন্টাল ইত্যাদি ব্যবস্থা প্রচলিত আছে। অনেক ক্ষেত্রে এগুলো ত্রুটিপূর্ণ ও প্রতারণার মাধ্যম, ফলে কৃষকরা প্রায়ই ক্ষতির শিকার হন, ঠিক আছে। তো 10 নম্বর দেখো, অপ্রতুল বাজার সুবিধা। শিক্ষার্থীবৃন্দ, বেশিরভাগ কৃষিজাত পণ্য গ্রামীণ প্রাথমিক বাজারে কেনাবেচা হয়। এ বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল, ঠিক আছে। তাছাড়া টোল চাঁদা দেওয়ার কারণে কৃষকরা পণ্যদ্রব্য বিক্রি করে ন্যায্য দাম পান না, ঠিক আছে। তো এই ছিল বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাসমূহ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আমি তোমাদের সাথে আলোচনা করলাম বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো, সেখান থেকে দেখো তোমাদের জন্য নমুনা প্রশ্ন রেখেছি যে কৃষকের দরিদ্রতাই কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা, সেটি ব্যাখ্যা করো। তো তোমাদের বিশ্লেষণমূলক প্রশ্নে এ ধরনের প্রশ্ন থাকে। তো আমার আলোচনা যদি তোমরা ভালো করে শুনে থাকো বা দেখে থাকো, তাহলে আশা করছি তোমরা এ জাতীয় যে কোনো প্রশ্নই থাকুক না কেন তোমরা সেগুলোর উত্তর করতে পারবে, ঠিক আছে। যে কোনো প্রশ্ন থাকলেই, আর এখান থেকে সবসময়ই একটি প্রশ্ন থাকে, আর তোমরা নিজেদের মতো করে বুঝে বুঝে উত্তর করবে, ঠিক আছে। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নমুনা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পান না, ব্যাখ্যা করো। তো পারবে না শিক্ষার্থীবৃন্দ? আশা করছি পারবে। আর তোমাদের ঘ নাম্বারে, ঠিক আছে, বিশ্লেষণমূলক প্রশ্নে 4 নাম্বারে এ জাতীয় প্রশ্ন থাকে। তো পুরো আলোচনাটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো এই অধ্যায়টি অত্যন্ত মজার। দেখো, আমাদের কৃষিক্ষেত্রে আমাদের চারপাশেই যা কিছু ঘটছে সেগুলোই আমরা কিন্তু দেখছি কৃষিক্ষেত্রে, ঠিক আছে। সেজন্য আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই কিন্তু আমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করতে পারব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং আমরা কৃষি নির্ভর, এবং আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে কৃষির সাথে সংশ্লিষ্ট। দেখো, একটু খেয়াল করলেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষি কি, এবং একজন কৃষক উৎপাদন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং এই সমস্ত কৃষি পণ্য উৎপাদনকারী কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক আছে, সবগুলোই কিন্তু আমরা আলোচনা করলাম এবং আমরা কিন্তু দেখি যে এই ব্যাপারগুলো ঘটে, ঠিক আছে। আশা করছি পুরো আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। তো শিক্ষার্থীবৃন্দ,
তোমরা যে কোনো সমস্যায় এবং ক্লাস সম্পর্কিত যে কোনো কিছু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো এবং মেসেঞ্জারে বা কমেন্টসে আমাদেরকে জানাতে পারো, আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই পরিস্থিতি থেকে ভালো রাখতে। আমরা ভালো থাকতে পারি, চারপাশের মানুষজনকে ভালো রাখতে পারি, বাংলাদেশকে ভালো রাখতে পারি, বিশ্বকে ভালো রাখতে পারি। ঠিক আছে? ভালো থাকবে, মাস্ক পরিধান করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।